সবাই জানতে চায় যে হিলারি স্টেপে এখনো মৃতদেহ আছে কিনা, কিন্তু আমার জীবনে আমি এত সুন্দর সূর্যোদয় আগে কখনো দেখিনি। ফিরে আসাটা খুব গুরুত্বপূর্ণ। ফিরে আসতে গিয়েই আমাদের অনেকেই পর্বতে থেকে যায়। মোটামুটি 60 লাখ টাকা হলে আপনি একটা এভারেস্ট অভিযান করতে পারেন আর কি। আমার জন্ম রংপুরে, আমার বাবা দাদা সবার জন্ম রংপুরে, আমার সব আত্মীয় স্বজন রংপুরে থাকে। তো মানে রংপুরের বাইরে আমার আসলে সেভাবে যাওয়া হয়নি। আমরা বেড়াতে যেতাম কিন্তু সব রংপুর কেন্দ্রিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় পরিসরে ভর্তির সুযোগ হলো আমার। সেখানে অনেক বন্ধু বান্ধব, এবং যেহেতু ভূতত্ত্ব বিভাগে ভর্তি হয়েছি, তো ভূতত্ত্ব বিভাগের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে আমাদের একটা কোর্স হতো পাহাড়ে। প্রথম পাহাড় আমার প্রথম বর্ষেই সীতাকুণ্ড পাহাড়ে গেলাম আমরা। সীতাকুণ্ড পাহাড়ের চন্দ্রনাথ পাহাড়ে যখন আমরা চড়লাম, ওটা আমার জন্য খুব কষ্টকর ছিল, এটা আমার এখন স্বীকার করতেই হবে। তো ওই যে কষ্টকর জার্নির পরে একদম চূড়ায় পৌঁছানো, তো আমার কাছে মনে হয়েছিল আমি এভারেস্ট সামিট করেছি। এখন এভারেস্ট সামিট করার যে আনন্দটা আমার, ঠিক তখন চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ওঠার আনন্দটাও একই রকম। এরপরও যখনই কোনো ছুটি পেতাম তখনই পাহাড়ে ছুটে যেতাম। তারপর যখন চাকরি জীবনে ঢুকলাম, প্রথমেই আমার ইচ্ছে ছিল যে ভুটান ঘুরতে যাব। ভুটানে অনেক পাহাড় আছে, ভুটান অনেক সুন্দর। তো ভুটানে ঘুরতে গেলাম, তারপর সিকিমের পাহাড়ে ঘুরতে গেলাম, তারপর ধীরে ধীরে নেপালের পাহাড়ে ঘুরতে গেলাম। নেপালের পাহাড়ে যখন ঘুরতে গেলাম তখন মনে হলো পাহাড়ের আরেকটু কাছে যাই না কেন, আরেকটু কাছে যাওয়া দরকার। এরকম কাছে যাওয়ার আগ্রহ থেকে, পাহাড়কে আরেকটু কাছে থেকে দেখার আগ্রহ থেকেই আমি 2020 সালে কোভিডকালে আমি ইবিসি ট্রেকটা করি, এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকটা করি। তো এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকটাও আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তো তখন আমার মনে হলো যে পাহাড়কে যদি আমি আরও কাছে থেকে দেখতে চাই, তাহলে আমার একটা পর্বতারোহণের প্রশিক্ষণ নেওয়া দরকার। 2022 সালে আমি ভারতের দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে বেসিক প্রশিক্ষণটা নিলাম। এভারেস্টের প্ল্যানটা তো আসলে একদিনে হয়নি। এরকম না যে আমি একদিন ঘুম থেকে উঠে ঠিক করলাম যে আজকে আমি এভারেস্টে যাব। এভারেস্টের জন্য প্রস্তুতি লাগে। তার আগে হয় এই যে আমি যে বেসিক প্রশিক্ষণটা করলাম, এটা তো আমার এভারেস্ট অভিযানেরই একটা অংশ, একটা উঁচু পর্বতে যাওয়ারই অংশ। তো আমি 6000 মিটার কয়েকটা পর্বতে অভিযান করেছি। তারপর মনে হলো যে 6000 মিটার তো হলো, এখন আমার আরেকটু উঁচুতে যাওয়া দরকার, আমার একটা 7000 মিটার অভিযান করা দরকার। তো তখন আমি একটা 7000 মিটার অভিযান করলাম। হিমলুং হিমাল অভিযানটা করলাম আমি গত বছর অক্টোবর নভেম্বরে। তো যখন 7000 মিটার অভিযানটা হলো, তখন আসলে টার্গেটটা কি? তখন আসলে টার্গেটটা হচ্ছে আরেকটু উঁচুতে যাওয়া। তখন 8000 মিটারের প্ল্যান করলাম। তো 8000 মিটার যখন করতে যাব, 7000 মিটারের তুলনায় 8000 মিটারের খরচ আরও অনেক বেশি। আর পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় যেতে চায় না এমন কোনো পর্বতারোহী আপনি খুঁজে পাবেন না। আমি যাত্রাটা শুরু করেছি ঢাকা থেকে 11 এপ্রিল আমি রওনা দিই। তো কাঠমান্ডুতে বিমানে পৌঁছাই। তারপর কাঠমান্ডুতে কিছু কেনাকাটা থাকে, যেমন আমাদের পোশাকটা কিনতে হয়, জুতা কিনতে হয়, আপনাকে ভিন্ন ধরনের পোশাক কিনতে হবে। তো নর্মালি যেটা হয় যে আমাদের যে ডাউন স্যুটটা থাকে, মানে পুরো মাথা থেকে পা পর্যন্ত যে পোশাকটা আমরা পরি, এটা একটাই পোশাক হয়। তো সেই পোশাকটা বেশ ব্যয়বহুল। আমি যে পোশাকটা কিনেছিলাম তার দাম পড়েছিল 1,55,000 নেপালি রুপি। আর ভালো জুতো তো লাগেই। আপনি বুঝতেই পারছেন যে আপনি যখন একটা এভারেস্ট অভিযানে যাবেন, আপনার পায়ের উপর দিয়ে কি যাবে, আপনার পায়ের উপরেই সমস্ত কিছু নির্ভর করছে, এমন একটা অবস্থা। তো এই জুতোগুলো বিশেষভাবে তৈরি হয়, এগুলোকে ক্লাইম্বিং বুটস বলে। তো ক্লাইম্বিং বুটসও আমি নেপাল থেকেই কিনেছিলাম। এর আগে আমি যতগুলো অভিযান করেছি সব ভাড়া নিয়েছিলাম। তো এবার যেহেতু একটা বড় অভিযানে যাব এবং আমার স্পন্সরশিপও ছিল, সো আমি এক জোড়া ক্লাইম্বিং বুটস কিনেছিলাম। এটার দাম পড়েছিল 1,30,000 নেপালি রুপি। এছাড়াও আমাদের হেলমেট কিনতে হয়, আরও গিয়ার্স আছে, স্নো গগলস কিনতে হয়। একটা স্নো গগলস কিনেছিলাম আমি 40,000 রুপি দিয়ে। তো
তো এইসব কেনাকাটা সেরে 3 দিন পরে আমি রওনা দিলাম কাঠমান্ডু থেকে একটা ফ্লাইটে লুকলা থেকে মেইনলি আমাদের ট্রেকিংটা শুরু হয়। লুকলা থেকে আপনার হাঁটায়, এরপর আর আপনার কোনো যানবাহন নেই। তো লুকলা থেকে হেঁটে ধীরে ধীরে উচ্চতার সঙ্গে মানিয়ে নিয়ে আমি বেস ক্যাম্পে পৌঁছালাম প্রায় 8 দিন পরে। তো এভারেস্ট অভিযানে যেটা হয়, এভারেস্ট অভিযানটাতেই সবচেয়ে বেশি সময় লাগে। অন্য 8000 মিটারের পর্বতের তুলনায় এভারেস্ট অভিযানে আমাদের বেশি সময় লাগে। আপনাকে বেস ক্যাম্পে থাকতে হবে, বেস ক্যাম্পে থেকে আপনার উচ্চতা এবং ঠান্ডার সঙ্গে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে, কিছু প্রশিক্ষণ নিতে হবে। তারপর আছে আমাদের খুম্বু আইসফলে আমি 2 দিন ঘুরে এসেছিলাম। তো ঘুরে ঘুরে দেখেছি, তারপর ওখানে প্রশিক্ষণ নিয়েছি, মানে প্র্যাকটিস করা আর কি। প্রশিক্ষণ তো আগেই নেওয়া আছে, প্র্যাকটিস করা। যেমন আগে কখনো ল্যাডার ক্রস করিনি, মানে একটা ক্রেভাস থাকে, মানে বরফ ফাটল, এই ফাটলটা পার হতে গেলে ওখানে কিছু ল্যাডার যোগ করে এই ক্রেভাসটা পার হওয়ার ব্যবস্থা করা হয়। তো এটা আমি আগে কখনো পার হইনি, জীবনের প্রথম এবার হয়েছি। তো ওই প্র্যাকটিসটা করতে হয়। তো আমি যখন পৌঁছলাম তখন বেস ক্যাম্পেই থাকলাম, কিন্তু আমাদের যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে রুট ওপেন হচ্ছিল না। রুট ওপেন বলতে পুরো চূড়া পর্যন্ত একটা রুট ফিক্সিং টিম আছে যারা রোপটা ফিক্স করে, পুরো চূড়া পর্যন্ত রোপটা ফিক্স করে বেস ক্যাম্প থেকে, খুম্বু আইসফল থেকে। তো একটা বড় হ্যাঙ্গিং সেরাক থাকার কারণে এটা ডিলে হচ্ছিল। তো সেখানে যখন এটা ডিলে হচ্ছিল তখন অনেকেই আশঙ্কা করছিল যে এবার আসলে এভারেস্ট অভিযান হবে কি হবে না। তো আমরা তখন বেস ক্যাম্পে বসে আছি, আমার আগেও অনেকে এসছে। তো বেস ক্যাম্পে বসে থেকে সময় কাটানোটা খুবই কঠিন। বেস ক্যাম্পে আমরা আসলে কয়েকটা টিমে ভাগ ছিলাম। আমি গিয়েছিলাম 8K এক্সপেডিশনের মাধ্যমে। তো 8K এক্সপেডিশনের কিছু টিম ভাগ করা ছিল, যেমন তাদের চাইনিজ টিম ছিল, তাদের ইউক্রেনিয়ান টিম ছিল, আমরা ছিলাম ইন্টারন্যাশনাল টিমে। যেসব দেশ থেকে কম কম মানুষ এসছে সবাই একটা টিমে ছিল। ইতোমধ্যে রুট ওপেন হয়ে গেল। রুট ওপেন হয়ে যাওয়া মাত্রই আমরা রোটেশনে বেরিয়ে পড়লাম। রোটেশন বলতে প্রথমে হচ্ছে আমরা বেস ক্যাম্প হচ্ছে 5300 মিটার উচ্চতায়। বেস ক্যাম্প থেকে আমরা 6400 মিটার উচ্চতায় ক্যাম্প 2তে পৌঁছাই। এখানে আমাদের খুম্বু আইসফল পাড়ি দিতে হয়। খুম্বু আইসফল সম্পর্কে অনেকেই জানেন। খুম্বু আইসফল হচ্ছে নিচে হচ্ছে পানি বা নদী চলে যাচ্ছে, হ্যাঁ, আর উপরে বরফ। তো সবসময় এটা মুভিংয়ের উপর আছে। হিমবাহ বলতে যা বোঝায় আর কি। হিমবাহ হচ্ছে নিচে নদী আছে, উপরে আপনার বরফ, তার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। তো প্রতিনিয়ত কি হয়, যেহেতু নদীটা মুভ করছে, প্রতিনিয়ত এই আইসগুলো মুভ করছে। তো এখানে অনেক রিস্ক থেকে যায়, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা যখন রোটেশনে যাচ্ছিলাম, ঠিক আমরা যেখানে ছিলাম তার 15 মিনিটস আগেই একটা অ্যাভালান্স হলো। বড় বড় আইস কিউব যে থাকে, অনেক বড় বড়, সেই আইস কিউবগুলো সব ভেঙে পড়েছে। তো এই সময় আমার বন্ধু ছিল ওখানে, নিমেশ, ইন্ডিয়ান, ও আহত হয়। ওর কাঁধে মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়ে যায়, মাথায় আঘাত পায়, হাতে আঘাত পায়। তো ওকে আমরা দেখেছি, ওকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে। তো ওই জায়গায় আসলে আমিও থাকতে পারতাম। তো খুম্বু আইসফলটা এরকমই ট্রেচারাস, যে কখন কি হয় বলা যায় না। তো এটা আমাদের রাতে পার হতে হতো। তো আমরা রাতে রওনা দিয়ে সকালের মধ্যে ক্যাম্প 1-এ পৌঁছে গেলাম। তো ক্যাম্প 1-এ সেই রাত থাকা, সেই রাত থেকে আমরা 6000 মিটারে, ক্যাম্প 1 হচ্ছে 6000 মিটারে। তারপর দিন সকালে আমরা ক্যাম্প 2-তে গেলাম। ক্যাম্প 2 হচ্ছে 6400 মিটার উচ্চতায়। ক্যাম্প 2 এর রাস্তাটা খুবই সহজ, কঠিন নয়। কিন্তু আমি ওখানে তুষার ঝড়ে পড়েছিলাম, ভীষণ বাতাস, ভীষণ ঝড়, চারপাশে একদম হোয়াইট আউট হয়ে গেল। তুষার ঝড়ে পড়ে আমার 3 ঘন্টার রাস্তা প্রায় 4.5 ঘন্টায় আমি ক্যাম্প 2-তে পৌঁছালাম 6400 মিটারে। এবং ক্যাম্প 2-তে আমরা 2 রাত থাকলাম। ক্যাম্প 2-তে সাধারণত রোটেশনের সময় সবাই 2 রাতই থাকে। তারপর দিন আমরা ক্যাম্প 3-র পথে গেলাম। ক্যাম্প 3 প্রায় 7000 মিটার উচ্চতায়, কিন্তু আমরা 7000 মিটার পর্যন্ত যাইনি। আমি প্রায় 6600 মিটার উচ্চতা পর্যন্ত গিয়ে ওই উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নিয়ে নিচে চলে এসেছি। মানে ক্যাম্প 2-তে রাত্রি যাপন করেছি। তারপর আবার কিন্তু ফিরে আসা, হ্যাঁ, একদম ফিরে বেস ক্যাম্পে চলে আসা। এটাকে বলে রোটেশন। মানে আপনি অনেক উচ্চতায় গেলেন,
ওই উচ্চতায় গিয়ে যখন নিচে চলে আসলেন, আপনার বডি এই উচ্চতা এবং আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিল। তো আবার এই যে বেস ক্যাম্পে চলে এলাম, আবার বেস ক্যাম্পে অপেক্ষা, শুধু অপেক্ষা আর অপেক্ষা, ভালো ওয়েদারের জন্য অপেক্ষা। তারপর যখন আমরা ভালো ওয়েদার পেলাম, আমরা 17 তারিখে রওনা দিলাম ফাইনাল সামিট পুশের উদ্দেশ্যে। একইভাবে প্রথমে ক্যাম্প ওয়ানে রাত্রি যাপন করা হয় না, এবার জাস্ট ক্যাম্প ওয়ানে একটু বিশ্রাম নিয়ে সরাসরি ক্যাম্প 2তে চলে যাওয়া, ক্যাম্প 2তে 2 দিন থেকে ক্যাম্প 3তে যাওয়া। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে ক্যাম্প 2তে পৌঁছাতে আমার দেরি হয়ে যায়। তো আমাদেরকে জানানো হলো তোমাদের যেহেতু দেরি হয়ে গেছে আর এই সময়টায় হচ্ছে একদম পিক টাইম, মানে সবাই এখন সামিটে যাচ্ছে, তো এই সময়টা তোমরা অ্যাভয়েড করো, তোমরা যেহেতু একটু স্লো গিয়েছো, একটু টায়ার্ড আছো, তোমরা একটু পরে যাও। তো আমরা মেনে নিলাম যে হ্যাঁ, একটু অপেক্ষা করাটাই বেটার। আর 21 তারিখে আপনি জেনে থাকবেন প্রায় রেকর্ড পরিমাণ সামিট হয়েছে, 274 জন সামিট করেছে। তো 274 জন যখন সামিট করে, তার মানে কি আপনাকে সামিট লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে, হ্যাঁ ট্রাফিকে অপেক্ষা করতে হয়েছে। যত অপেক্ষা করবেন আপনি, তত আপনার হাতে ঠান্ডা লাগবে, পা জমে যাবে, শরীর জমে যাবে, মানে অপেক্ষা করাটা খুবই কষ্টকর। তো আমরা সেই অপেক্ষাটা আসলে আমরা ক্যাম্প 2তে করেছি। তো ক্যাম্প 2তে করার পরে তারপর যখন ওই সামিটটা হয়ে গেল, তো আমাদেরকে আবার পাঠানো হলো, আমরা ক্যাম্প 3তে গেলাম। ক্যাম্প 3 রাস্তাটা খুবই কষ্টকর, একদম ভার্টিক্যালি উঠতে হয়। তো পুরো পথ আমরা ক্লাইম্ব করে করে গেলাম। আমরা যখন ক্যাম্প 3তে পৌঁছালাম, তখন আমাদেরকে বেস ক্যাম্প থেকে জানানো হলো যে উপরে আবহাওয়া আবার খারাপ হয়ে গেছে, তোমরা নিচে নেমে আসো। ক্যাম্প 3 হচ্ছে 7000 মিটার উচ্চতায়, হ্যাঁ, এবং ওখানে খাবার দাবার সেভাবে কিছু নেই, কিচেন নেই, ডাইনিং নেই, ওখানে রান্নাবান্নার সেভাবে ব্যবস্থা নেই। এত কম খাবার খেয়ে এবং এত উচ্চতায় যদি আমরা বেশি দিন থাকি, আমাদের শরীর থেকে এনার্জি আসলে কমে যায়। আপনি এখানে এনার্জি গেইন করতে পারবেন না, কিন্তু আপনাকে তো 8000 মিটারে যেতে গেলে আরও এনার্জির দরকার। সেজন্য আমাদেরকে বলা হয় ক্যাম্প 3 থেকে ক্যাম্প 2-এ চলে আসতে। তো আবারও আমরা ক্যাম্প 3 থেকে ক্যাম্প 2-এ চলে আসি। তখন অলরেডি 22 তারিখ হয়ে গেছে। তো আমাদের খুব মন খারাপ ছিল, মানে বিশেষ করে আমি খুবই মন খারাপ করেছিলাম যে হয়তোবা আমার সামিট আর হচ্ছে না, কারণ ফিরে এসেছি এবং সময় বেশি নেই, সময় হাতে একদমই নেই। এত অল্প সময়ের মধ্যে আমি যদি শেষ উইন্ডোটা ধরি, মানে শেষ ওয়েদার উইন্ডোটা খুবই অল্প সময়ের জন্য থাকে। অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র 10-12 ঘন্টা, এই 10-12 ঘন্টার মধ্যে আপনাকে সামিট করে ফিরে আসতে হবে। তো এটা খুবই মানে ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সময় আবহাওয়াটা খারাপ হয়ে যেতে পারে, যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন। এবং শেষের দিকে ক্লাইম্বার এবং আপনার শেরপা কম থাকার কারণে হয় কি, আপনি যদি কোনো বিপদে পড়েন, তো আপনাকে রেস্কিউ করে যে নিয়ে আসবে সেটাও সবসময় হয় না। 24 তারিখে জানানো হলো যে তোমরা 25 তারিখে রওনা দিয়ে দাও। 25 তারিখে ওয়েদার বেশি ভালো নয়, 26 তারিখেও ভালো নয়, কিন্তু 27 তারিখে ভালো, মানে একদম চূড়ায় যখন আমরা যাব তখন আবহাওয়াটা খুবই ভালো আছে। তো এই সময়টাই আমাদেরকে কাজে লাগাতে হবে, কারণ 29 তারিখে ওরা সব কিছু বন্ধ করে দেয়। 29 তারিখে হচ্ছে এভারেস্ট ডে, এবং 29 তারিখে এভারেস্ট অভিযান একদম ক্লোজ হয়ে যায়। 24 তারিখ রাতে একদম নির্ঘুম রাত কেটেছে, মনে হয় এরকম চিন্তায় যে আমরা আগামীকাল যাব, কি হবে না হবে, আশা করছি ভালো হবে। তো 25 তারিখে আমরা রওনা দিলাম আবার ক্যাম্প 2 থেকে, আবার ক্যাম্প 3-তে পৌঁছালাম। ক্যাম্প 3-তে পৌঁছেই ভীষণই তুষারপাত, এমন তুষারপাত যে পাশের তাঁবুতে একজন আমার শেরপা আছে, আমি তাকে ডাকছি, সে শুনতেই পাচ্ছে না, এত শব্দ, এত বাতাস। তো আমরা খুব চিন্তিত ছিলাম যে কি হবে। তো আমাদের যে ইন্টারন্যাশনাল টিমটা ছিল 11 জন, তার মধ্যে কয়েকজন অলরেডি সামিট করে ফেলেছে 22 তারিখে, আর আমরা এবার এসেছি 4 জন, 2 জন ছেলে 2 জন মেয়ে। আর আমাদের সঙ্গে যেহেতু লাস্ট উইন্ডো এবং লোকজন কম থাকবে, এজন্য এইচকের কাছে আমি আসলে কৃতজ্ঞ। তারা আমাদেরকে অনেকজন শেরপা দিয়েছে, যেন কোনো বিপদ হলে যেন আমরা ফিরে আসতে পারি, আমাদেরকে যেন ওরা রেস্কিউ করে নিয়ে আসতে পারে। তো ক্যাম্প 3-তে এই দুর্যোগের মধ্যে রাত কাটালাম কোনো মতে। রাতে ক্যাম্প 2 থেকে ফ্রাইড রাইস নিয়ে এসেছিল, সেটা একটু গরম করে দিল, ওটা খেয়ে আমরা ঘুমালাম। ক্যাম্প 3 থেকে আমরা অক্সিজেন নিয়েছিলাম, তো অক্সিজেন থাকার কারণে আমাদের ঘুমটা ভালো হয়েছিল। তো ক্যাম্প 4-এর উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। 4টার দিকে উঠে তৈরি হতে হতে আমাদের
বেজে গেল 6টা। তো আমরা 6:30টার দিকে রওনা দিলাম। 6:30টার দিকে যখন আমরা রওনা দিচ্ছি তখন ভিনে জানালো যে তার বুকে ব্যথা করছে, সে আর উপরে যাবে না। তো ভিনেই নেমে গেল, আমরা থাকলাম বাকি 3জন, আঞ্জানা, আমি আর ইয়ানাস। তো আমরা 3জন যখন রওনা দিয়েছি, ক্যাম্প 4-এর রাস্তাটা আরও ভয়ানক, আরও খাড়া, আরও কষ্টকর। তো এবং আবহাওয়া ছিল প্রচণ্ড খারাপ, এত বাতাস, এত বাতাস, বাতাসের কারণে আপনি এগোতেই পারবেন না। আমরা যে জুমারিং করছি মনে হচ্ছে যে কোনো মতে আটকে আছি, মানে এত বাতাস আর এত তুষারপাত। তুষারে আমার শরীর খারাপ লাগছে, ও নেমে যাবে। তো ইয়োনাসও নেমে গেল। তো এই জিনিসগুলো না খুব এফেক্ট করে। আমাদেরকে বলা হয়েছিল ক্যাম্প 4-এ পৌঁছাতে প্রায় 10 ঘন্টা লাগবে, কিন্তু আমি রওনা দিয়েছিলাম 6:30টায়, 1:30টার মধ্যে ক্যাম্প 4-এ পৌঁছে যাই। তো যাই হোক, তো ওই দুর্যোগের মধ্যে, ওই তীব্র বাতাসের মধ্যে একটা ছোট্ট তাঁবুর ভিতরে আমরা 6 জন, আমি, অঞ্জনা আর আরও 4 জন শেরপা, এর মধ্যে আমরা আশ্রয় নিয়েছি। তো এই 1:30টা থেকে প্রায় 6:30টা পর্যন্ত আমরা তাঁবুতে বসে থাকলাম এবং সারাক্ষণই কিছু না কিছু খাচ্ছি। আমাদেরকে বলা হচ্ছে যে খেতে হবে, খেতে হবে, নইলে এনার্জি থাকবে না। তা আমরা 6:30টায় একদম ক্যাম্প 4 থেকে সামিটের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথম ধাপটা খুবই কঠিন, মানে বরফযুক্ত, একদম পিচ্ছিল, ক্রাম্পন আটকে না, এরকম একটা অবস্থা। তো তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তবে যেটা ভালো লেগেছে ওই সময়, মানে আশপাশে তো আর কিছু নেই, আর আমরাই রওনা দিয়েছি প্রথম। 6:30টায় আমরাই রওনা দিয়েছি প্রথম, আমরা 2 জন ক্লাইম্বার আর আমাদের সঙ্গে আরও 5 জন। তো চারপাশ একদম অন্ধকার, শুধু আমাদের লাইট জ্বলছে। ওপাশে সূর্য অস্ত গেছে, সূর্যাস্তটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। তো সব মিলিয়ে একটা অতি প্রাকৃতিক দৃশ্য। তো মানে ক্লাইম্বিংয়ের যে কষ্ট, তার থেকে এই দৃশ্য দেখে মানে মুগ্ধ হয়ে গেছি। খুব ভালো একটা ওয়েদার। তো আমরা খুব খুশি যে আমাদের সামিটটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো তারপর যখন এগোচ্ছি, মাঝপথে বেলকনির আগে আবার আবহাওয়া খারাপ হয়ে গেল। আবহাওয়া খারাপ হয়ে প্রচণ্ড তুষারপাত হলো এবং আমার গগলসটা হয়েছিল কি, গগলসটা একটু টাইট করা ছিল না, একটু লুজ করা ছিল, যার ফলে তুষার ঢুকে যাচ্ছিল ভিতরে। তো বরফকুচি ঢুকে আমার গগলস গেছে, মানে আমি অন্ধ হয়ে গেছি, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার গগলসের সামনে যেহেতু তুষারগুলো পড়ে আছে, পরে আমার গাইডকে বলছি, ও পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তারপরও মানে খুব আবছা আবছা দেখছিলাম। তো যাই হোক, পরে ব্যালকনিতে যখন পৌঁছালাম তখন আবার পরিষ্কার করলাম, পরিষ্কার করে আবার যাত্রা শুরু করলাম। ব্যালকনিতে হয় কি, ব্যালকনি একটা প্লেন জায়গা, ওখানে আপনি একটু রেস্ট নিতে পারেন। এতক্ষণ তো একদম খাড়া উঠছেন, কোনো রেস্ট নেওয়ার কোনো জায়গা নেই। একটু চকলেট বের করে খাবেন, সেটাও কষ্টকর। তো ব্যালকনিতে সবাই বিশ্রাম নেই, আমরা অক্সিজেন বটল চেঞ্জ করি, এইসব করে আবার রওনা দিয়েছি আমরা। এবং আমি খুবই ভাগ্যবান ছিলাম, কারণ পথে ট্রাফিক ছিল না। কারণ শেষ দিকে আর কোনো ক্লাইম্বার আসলে সেভাবে ছিল না, খুবই অল্প ছিল, যেটাতে কোনো জট হয়নি আর কি। তো আমরা নির্বিঘ্নে যেতে পেরেছি। এবং আবহাওয়া একটু খারাপ ছিল, পরের দিকে হয়তো রাত 2-3টার দিকে হয়তো একটু আবহাওয়াটা ভালো হয়েছিল। কিন্তু ইন দ্য মিন টাইম কী হয়েছিল, আমাদের জুতার নিচে একটা ক্রাম্পন পরা হয়। ক্রাম্পন হচ্ছে কাঁটাযুক্ত একটা ইয়ে, যেটা বরফে তুষারে আটকে রাখে। হ্যাঁ, এটা আমার ছিঁড়ে গেছে। এটা ছিঁড়ে গেছে যখন, তখন তো আমি আমার শেরপা অনেক সামনে চলে গেছে। আমি চিৎকার করে আমার শেরপাকে ডাকছি, মুখে তো অক্সিজেন মাস্ক, ডাকলেও আসলে ওভাবে শুনতে পায় না। তারপর ও যখন ঘুরে তাকিয়েছে, ওকে আমি বলছি যে আমার ক্রাম্পন ছিঁড়ে গেছে। ও তো বুঝতে পারছে না, আর আমি এখানে কান্নাকাটি করছি যে আল্লাহ, আমার বুঝি সামিট শেষ। কারণ ক্রাম্পন ছিঁড়ে গেলে আমার পক্ষে কোথাও মানে পিন পয়েন্ট করে সামনে এগোনো সম্ভব না, আমাকে হয়তো বা পিছিয়ে যেতে হবে। তো যখন ভাবছি যে আমাকে চলে যেতে হবে, তখনই আমার মাথায় এলো যে আমার চলে যেতে হলেও আমার ক্রাম্পন ঠিক লাগবে, নইলে আমি নামতে পারবো না। শেরপা এসে, ওখানে তো অনেক রোপ ঝুলানো থাকে, তো একটা পুরনো রোপ ছিল, যে রোপটা ছিঁড়ে গেছে। তো একটা মোটা রোপের ভিতরে অনেকগুলো ছোট ছোট রোপ থাকে, চিকন চিকন রোপ থাকে। তো ওই রোপগুলো কেটে আমার ক্রাম্পনটা ঠিক করলো, ঠিক করে, এবং সে আমাকে বলল রক পার্টে এই খুব সাবধানে পা দিতে। তো এভাবে কি চলা যায়? এত সাবধানে যখন আমি যাব তখন আরও ভয় লাগে। তো তারপরেও একটা সময় আসলে আমি ভুলেই গেছি যে আমার ক্রাম্পনটা ছেঁড়া বা এটা ও কোনোভাবে রিপেয়ার করে দিয়েছে। তো এভাবেই চলতে থাকলাম। ভীষণ কষ্ট হচ্ছিল আসলে, মানে
এটা এখন আর সেভাবে মনে পড়ে না। তা আমার আসলে এই কষ্টগুলো এখন আর মনে পড়ছে না, কিন্তু আমার যেটা মনে পড়ছে যখন আমি রাতের বেলা ক্লাইম্ব করছি তখন আমার সব প্রিয়জনদের কথা মনে পড়ছে। একসময় আমার গাইড জানালো যে আমরা সাউথ সামিটে পৌঁছে গেছি। আমি ভাবলাম সাউথ সামিটে পৌঁছে গেছি মানে সামিটে তো আর বেশিক্ষণ নেই। আসলে সাউথ সামিট থেকে সামিট অনেক দূরে, কিন্তু আমাদের যেটা সুবিধা ছিল ওই যে বললাম কোনো ট্রাফিক নেই, নিজের ইচ্ছা মতো চলতে পেরেছি, যখন ইচ্ছা বিশ্রাম নিতে পেরেছি, যখন ইচ্ছে চলতে পেরেছি। তো এভাবে যখন হিলারি স্টেপে পৌঁছালাম, হিলারি স্টেপ থেকে সামিটটা খুব কাছে। তো হিলারি স্টেপে সবাই জানতে চায় যে হিলারি স্টেপে এখনো মৃতদেহ আছে কিনা। হ্যাঁ, আমরা দুটো মৃতদেহ দেখেছি ওখানে, অনেক পুরনো মৃতদেহ। অনেক সময় অনেকেই বলে যে এইসব মরদেহ দেখে তোমরা কিভাবে আগাও, কিভাবে তোমরা সামনে যাও। তা আমি বলি যে প্রতিটা ক্ষেত্রে কিছু অবস্টাকলস থাকেই, মানুষের কিছু বাধা থাকেই। হ্যাঁ, আমাদের বাধাটা কিছু মানুষ পর্বতে থেকে যায়, তারা আর কখনো ফিরে আসে না, কিন্তু তার মানে এই নয় যে আমি আর যেতে পারবো না। হিলারি স্টেপে দুটো মরদেহ দেখলাম, কিছুই মনে হলো না। সত্যি কথা, এখন শুনলে হয়তো বা আপনাদের খারাপ লাগবে, কিন্তু তখন আসলে কিছুই মনে হলো না। ওর পাশ দিয়ে এগিয়ে গেলাম, সবাই আমরা এগিয়ে যাচ্ছি। তো যখন চূড়ার কাছে পৌঁছালাম, তো তখনও চূড়ায় একদম কাছে পৌঁছাইনি, এখান থেকে দেখতে পাচ্ছি আর কি, চূড়া দেখতে পাচ্ছি। তো মনে হচ্ছে যে আসলেই আমি এসেছি, আসলেই আমার কষ্টটা সার্থক হয়েছে। এতদিন ধরে যেই চিন্তাটা ছিল, বেস ক্যাম্পে প্রায় 50 দিন ধরে অপেক্ষা করছি, পুরো জার্নিটা 50 দিনের প্রায়, তো শেষ পর্যন্ত কি আমি চূড়ায় পৌঁছেছি, মানে নিজের কাছে এটা স্বপ্নের মতো লাগছে। তারপর যখন চূড়ায় পৌঁছালাম তখনকার অনুভূতিটা আসলে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু একদম চূড়ার কাছে গিয়ে চূড়ায় দাঁড়াতে চাইনি, চূড়াটা জাস্ট স্পর্শ করতে চেয়েছি। এভারেস্টের চূড়ায়, পৃথিবীর চূড়ায় পা রাখতে চাইনি, একটু ছুঁয়ে দেখতে চেয়েছি। ছুঁয়ে দেখেছি, আকাশটা ছুঁয়ে দেখেছি, নিচে পর্বতগুলো, ভ্যালিগুলো খুব সুন্দর। ডান পাশে যখন আমরা চড়ছিলাম, ডান পাশে সূর্যোদয় হচ্ছিল। এরকম অপূর্ব সূর্যোদয় আমি আর কখনো দেখিনি। আমি সূর্যোদয় সূর্যাস্ত খুব পছন্দ করি দেখতে, কিন্তু আমার জীবনে আমি এত সুন্দর সূর্যোদয় আগে কখনো দেখিনি। তো এভারেস্টের চূড়ায় বেশিক্ষণ থাকিনি, এত ঠান্ডা আর এত বাতাস। আর কয়েকজন ছিলেন যারাও ছবি তোলার জন্য ওখানে লাইন দিচ্ছিলেন। যদিও আমার সামিট ফটোগুলো বেশি সুন্দর হয়নি, তারপরও এভারেস্টের চূড়ায় পৌঁছেছি। এবং আমার যেটা চ্যালেঞ্জ ছিল, মেইন চ্যালেঞ্জ ছিল এভারেস্টের চূড়ায় শুধু পৌঁছানো নয়, সুন্দরভাবে ফিরে আসা, সবার মাঝে ফিরে আসাটা খুব গুরুত্বপূর্ণ। ফিরে আসতে গিয়েই আমাদের অনেকেই পর্বতে থেকে যায় আর আসতে পারে না। তো আমার ইচ্ছে ছিল আমি যেন ঠিকঠাকভাবে সুস্থভাবে ফিরে আসতে পারি। ফিরে আসাটা সহজ নয়, কিন্তু ওঠার সময় আমরা যেরকম অনেকবার বিরতি নেই, ফেরার সময় অতবার বিরতি নিতে হয় না। তো আমি সামিট করেছিলাম 5টা 24-এ, তো 27শে মে 5টা 24-এ নেপাল সময়। তো সেখান থেকে আমি তারপর একদম সরাসরি ক্যাম্প 2-তে চলে আসি, কারণ ক্যাম্প 3-তে, ক্যাম্প 4-এ কোথাও কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না এবং আমরা খুবই ক্লান্ত ছিলাম। তো একদম ক্যাম্প 2-তে চলে আসি। ক্যাম্প 2-তে আমি প্রায় বিকেল 4:30টার দিকে পৌঁছাই। তো ক্যাম্প 2-তে পৌঁছালে মোটামুটি একটা নিশ্চিত, যদিও আবার খুম্বু পার হয়ে বেস ক্যাম্পে আসতে হয়। বেস ক্যাম্পে না আসা পর্যন্ত আসলে কোনো নিশ্চয়তা থাকে না, খুম্বুতেও অনেক দুর্ঘটনা ঘটে। তো পরদিন 28 তারিখ ঈদের দিন আমি বেস ক্যাম্পে চলে আসি। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আসলে আমার প্রতিষ্ঠানের প্রতি, আমার প্রতিষ্ঠান পূবালী ব্যাংকের প্রতি। শুধুমাত্র তারা আমাকে স্পন্সর করেছে সেজন্য নয়, তারা আমাকে এই সুযোগটা করে দিয়েছে। আমি যে আমার চাকরির পাশাপাশি 10টা 6টা অফিস করার পাশাপাশি আমি যে আমার একটা নেশাকে ধরে রাখতে পেরেছি, তার জন্য আমার প্রতিষ্ঠান, আমার সহকর্মীদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার বন্ধুবান্ধবরা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে। আমার ক্লাব না থাকলে তো আমার পক্ষে সম্ভবই হতো না। ক্লাবের মাধ্যমে আমি প্রথম আমার বেসিক প্রশিক্ষণটা নিই। তো ক্লাবের প্রতি চিরকৃতজ্ঞ, আমার পরিবারের প্রতি চিরকৃতজ্ঞ। আমাদের মেইন খরচটা দাঁড়ায় গিয়ে যাতায়াতের খরচটা থাকে,
কেনাকাটার খরচটা থাকে আর এজেন্সিকে দেওয়া। এজেন্সিকে দিয়ে দিলে কিন্তু আমাদের কাজ শেষ, এরপর কিন্তু আমরা নিজে থেকে খরচ করি না। কিন্তু এজেন্সির যে খরচটা থাকে, যেমন $15,000 শুধুমাত্র নেপাল গভর্নমেন্টকে দিতে হয় এভারেস্টের পারমিট ফি হিসেবে। হ্যাঁ, $15,000, এটা আগে $11,000 ছিল, এখন $15,000। এছাড়াও আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট ফি আছে, আমরা যে ওয়েস্টগুলো ওখানে তৈরি করি এগুলো ফেরত নিয়ে আসতে হয়। হ্যাঁ, সেগুলো ম্যানেজমেন্টের একটা ফিস আছে। আমি প্রায় 50 দিন ছিলাম বেস ক্যাম্পে, অনেকে 2 মাস ছিল। তো 2 মাসের একটা খরচ আছে না, 2 মাসে আমাদেরকে খাওয়ানো, থাকা, ওখানে সমস্ত ফ্যাসিলিটিস দেওয়া, শেরপাদের খরচ সব মিলে প্রায় $50,000, $50,000-60,000 তো পড়েই যায়। প্রায় $50,000-60,000, মিনিমাম 60 লাখ টাকা হলে, মানে বর্তমানে তো টাকার ভ্যালুটাও একটু কমে গেছে, তো মোটামুটি 60 লাখ টাকা হলে আপনি একটা এভারেস্ট অভিযান করতে পারেন আর কি।